প্রত্যেককে স্বাগত এবং যারা দর্শক আজকে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন। 1993 সালের সেই 21শে জুলাই ঘটনাটি আজও মনে পড়লে শিউরে উঠে। তখন আমরা সবে কলেজ ছেড়েছি, অবিভক্ত কংগ্রেসের সঙ্গে আমরা ছিলাম। আরো বেশি করে বললে অত্যন্ত প্রতিবাদী চরিত্র বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন সাবেক প্রদেশের যুব শাখার দায়িত্বে ছিলেন। তার আহ্বানে আমরা গিয়েছিলাম। একটা অত্যন্ত সঠিক একটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। দেশের সমস্ত নাগরিকের সচিত্র ভোটার পত্র প্রদানের কারণের জন্য, এবং তারপর একটা রক্তক্ষয়ী আন্দোলন হলো। আমরা জীবনকে বাজি রেখে গিয়েছিলাম এবং অনেকটা বিপদেও ছিলাম, কিন্তু আমরা যখন ওখান থেকে চললাম পরে শুনলাম এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা দেখি যে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষ মানে অন্য দল থেকে জয়েনিং করে এবারে বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই। কি মনে হচ্ছে যে অন্য দল থেকে জয়েন করে একটা চমক বরাবরই থাকে 21শে জুলাইকে নিয়ে। কখনো আমরা দেখেছি যে অন্য দল থেকে বা অন্য জগৎ থেকে, সে ক্রীড়া বা সংস্কৃতি জগৎ থেকেও মানুষ জয়েন করেন, আমাদের দলের নাম লেখান। এবার নিঃসন্দেহে সেরকমই চমক থাকবে বলে আশা প্রকাশ করছি। মাননীয় নেত্রী এবং আমাদের সর্বদলীয় সভাপতি সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃসন্দেহে সে ব্যাপারে একটা চমক রাখবেন বলে আমার মনে হয়। এবছর 26-এর আগে 2025-এ এবছর শেষ কলকাতায় 21শে জুলাই। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 26 সাল থেকে আর ধর্মতলায় ওখানে 21শে জুলাই পালন করা যাবে না। কি বলবেন? প্রথমে বলি, মাননীয় হাইকোর্টের বিচারপতি মহাশয় যে রায় দিয়েছেন সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। পাশাপাশি এটাও সত্যি একটা রাজনৈতিক দলের কিছু আন্দোলন সেটা থাকবে এবং নিয়ম নীতি মেনে সরকারি আইন আদালতের কথা মাথায় রেখে আমাদের আন্দোলনটা করতে হবে। রাত পোহালে 21শে জুলাই ইতিমধ্যে আমরা দেখেছি দূর দূরান্ত বা বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু ইতিমধ্যে কলকাতায় অনেক মানুষ এসে গিয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা একটা স্বতঃস্ফূর্ত বিষয়। দলের এই গুরুত্বপূর্ণ দিনে তারা যারা দূরে থাকেন তারা আসবেন এবং তাদের রাখা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এর জন্যে মাননীয় নেত্রী একটা টিমও করে দিয়েছেন। তারা সেখানে থাকছেন, যেহেতু তারা দূরে থাকেন, একদিন আগে তারা চলে এসছেন। আপনাদের এই যে কটা আপনারা সভা করলেন, বিভিন্ন সভায় নিয়ম করে কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা আপনারা রেখেছেন যে আপনারা সভাস্থলে পৌঁছবেন, মাঝপথে ফিরবেন না বা ইকো পার্ক বা ভিক্টোরিয়ায় যাবেন না। এই যে একটা মানে ঘটনা বারবার ঘটছে, মানে এটা কেন বললেন কেন আপনারা? এটা বলার মূল কারণ হলো অনেকে লেটে বেরোন, সবাইকে অ্যারেঞ্জ করে গাড়ি করে বেরোতে একটু দেরি হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা নির্দিষ্ট সময়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয় এবং গোটা বাংলা থেকে বিভিন্ন মানুষ আসেন গাড়ি করে, একটা জ্যাম সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়। এই কারণে অনেকে যারা দেরিতে বেরোন তারা পৌঁছতে পারে না। তাদের উদ্দেশ্য করেই বলা যারা সকালে বেরোন যেন একদম মিটিং স্থলে তারা পৌঁছতে পারেন। এই জন্য তাদেরকে আগাম একটা আমরা বিষয়বস্তু এটাগুলো তাদের বলে দিই। আপনারা কি মনে করেন যে 21শে জুলাইয়ের দিনগুলো ভিক্টোরিয়া, ইকো পার্ক, সায়েন্স সিটি এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো এগুলো কি বন্ধ রাখা উচিত? না না, কেন বন্ধ থাকবে? সবাই তার মতো করে থাকবে। আমরা কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করতে বলতে পারি? এইটা থেকে এই ব্যর্থতা কি আপনাদের ফুটে ওঠে না যে নতুন প্রজন্ম যারা 21শে জুলাই দেখেননি তাদেরকে সঠিক গাইড আপনারা দিতে পারেননি? তারা জানে না যে 21শে জুলাই তারা কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, সেই জন্য তারা ওই ভিক্টোরিয়া বা ইকো পার্ক চলে। এটা কি কোনো ব্যর্থতা না? ব্যর্থতা ঠিক নয়। নতুন প্রজন্মের আমরা এতগুলো মিটিং করেছি, প্রস্তুতি সভা করেছি, গ্রুপ মিটিং করেছি এবং 21শে জুলাই সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা আনতে পেরেছি বলে আমার মনে হয়। এবং তারা জানো দলের প্রতি সেই ভক্তি ডেডিকেশন না থাকলে তারা বা যাবেন কেন? কিন্তু একমাত্র যানজটের কারণে তারা পৌঁছতে পারেন না। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম, আজকেও দেখলাম যে বিচারপতি রূপ নির্দেশ করে দিয়েছে এবং আরেকটা ঘোষণা হয়েছে যে 9টার পরে কোনো বড় মিছিল ঢুকতে পারবে না। এইরকম একটা ঘটনার মধ্যে দিয়ে
কতটা সফল হবে আপনার ধারণা? দেখুন, মিটিং শুরু হবে আগামীকাল 12টায়। ইতিমধ্যে ধর্মতলা চত্বর ভরিয়ে দেওয়ার মতো লোক কিন্তু আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে। বাকি যারা কলকাতার আশেপাশে যে জেলাগুলো আছে, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, এখান থেকে লোক একটা নির্দিষ্ট জায়গায় এসে সেখান থেকে হেঁটে চলে আসতে পারবে। সেখানে যে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটাকে মান্যতা দিয়ে আমরা করতে পারবো। প্রত্যেকবার রেকর্ড ভিড় হয় 21শে জুলাই, এবারে কি মনে করছে সেই রেকর্ড ব্রেক করবে? রেকর্ড ব্রেক তো করবেই, এবং বিরোধীদের জন্য একটা অশনি সংকেত চলে আসবে যে বাংলাতে তৃণমূল কংগ্রেস অপরাজেয়, তাদের রক্ষার ক্ষমতা এখানকার যারা বিরোধী নেতৃত্ব রয়েছেন, দল আছেন, তাদের যে নেই, সেটাও প্রমাণিত হয়ে যাবে। তো এক সময়ের সন্ত্রাসের মুক্তাঞ্চল হচ্ছে শাসন, সেই শাসন থেকে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে কত সংখ্যক মানুষ আপনারা নিয়ে যাবেন? শাসন বলতে আমরা বৃহত্তর বারাত ব্লকটাকেই বুঝি। শাসন একটা সিম্বলিক নাম, এবং সেখানকার মানুষ যা অত্যাচারিত হয়েছে বাম আমলে, সেখান থেকে তারা কিন্তু সংগঠিত হয়েছে আমাদের নেতৃত্বের দ্বারা। স্বাভাবিকভাবেই সেখানে গাড়ির সংখ্যা, এবার আমরা যা হিসাব করেছি, আমরা প্রথম 210টা টার্গেট দেখেছিলাম, কিন্তু আজকে সকালে হিসাব করতে দেখলাম সেটা প্রায় 250টার কাছাকাছি চলে যাবে। অনেক জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে যে 21শে জুলাই যাওয়ার জন্য যে বাসগুলো তারা বুক করছে, বাস আর পাওয়া যাচ্ছে না, কম পড়ে যাচ্ছে সংখ্যায়। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমরা বাস পাইনি, বিকল্প লাক্সারি বা ডিলাক্স, এগুলো একটু বেশি টাকা লাগছে হয়তো, কিন্তু কর্মীদের উদ্দীপনাকে তো আমরা থামাতে পারি না, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। অনেকগুলো ট্রেন কালকে বন্ধ করে দেওয়া হয়েছে, কি বলবেন? একটা বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বরাবরই চক্রান্ত। দিল্লিতে আমাদের যখন মুভমেন্ট হয়েছিল 100 দিনের টাকা পাওয়ার ব্যাপারে, সেই সময় তারা ট্রেন বন্ধ করে দিয়েছিল, আমাদের বুকিং যেগুলো ছিল টিকিট সেগুলো ক্যান্সেল করেছিল। এ নতুন কি, এভাবে আমাদের রুখতে পারেনি, পারবে না। সপ্তাহের প্রথম দিন কালকে, মানে খুব ব্যস্ত দিন, মানে সবাই অফিস কাছারি, সাধারণ মানুষ তাদের কাজে যাবে, সেই দিনে 21শে জুলাই এবার ফ্লাইটটা পড়বে। দেখুন, জনজীবন বিপর্যস্ত হবে, অনেকে কাজে পৌঁছতে পারে শুধুমাত্র 21শে জুলাই থাকার কারণে। না, এটা স্বাভাবিক, এটা একটা সিমিলার ঘটনাই বলতে হবে, কারণ আমাদের জীবনে একই দিনে একই রকম ঘটনা 4-5 দিন ঘটতে পারে। তো অফিসে যারা যাবেন তারা অবশ্যই তাদের মতো সময় হাতে নিয়ে পৌঁছাবেন, যেহেতু এটা আমাদের ঘোষিত কর্মসূচি। প্রতি বছর এই 21 জুলাই এই প্রোগ্রামটা আমাদের হয়, তবে এটা তো বন্ধ করা যায় না। এটা সোম, মঙ্গল, বুধ বলে দিন নেই, তবে সপ্তাহের প্রথম দিন আমি চাইবো যারা কর্মচারী, যারা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, তারা অবশ্যই তাদের হাতে সময় নিয়ে বেরোবেন। 26-এর আগে 21শে জুলাই এই প্রথম, কোনো কি আশা করছেন যে রেকর্ড সংখ্যক লোকই বলে দিচ্ছে 26-এ আবার মমতা? দেখুন, এটা ড্রেস রিহার্সাল 26-এর নির্বাচনের আগে, এবং এটাতেই আমরা ইউনাইটেড হয়ে আছি, আরো বেশি বেশি করে শক্তিশালী হব 26-এর নির্বাচনের আগে। এই আমাদের প্র্যাকটিসটা খুব দরকার ছিল, আমরা পুরো মাত্রায় প্র্যাকটিস করে দিয়েছি। আপনারা যতগুলো প্রস্তুতি সভা গোলাপপুরে করেছেন, প্রত্যেকটা প্রস্তুতি সভাই প্রাকৃতিক বিপর্যয় ছিল, যেমন বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু প্রচুর কর্মী সমর্থক উপস্থিত। এই উপস্থিতিটাকে কি বলে দিতে চাই? এটা আবার প্রথমে যেটা বলেছি, আমরা কোনো কর্মী সমর্থককে ফোর্স করিনি। প্রাকৃতিক বিপর্যয় ছিল, বৃষ্টি হয়েছিল, এবার বৃষ্টিতে আমরা 5টা সভা করেছি, এবং 5টা সভাতে আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টির জন্য অনেকে আসতে পারবেন না, এখানে বৃষ্টি মাথায়, ছাতা মাথায় দিয়ে অনেকে চলে এলেন। এটা দলের প্রতি একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছাড়া কিছু নেই। আপনাদের সদ্য সভাপতি শম্ভু ঘোষ, তাকে ছাড়াই এই প্রথম আপনারা 21শে জুলাই যাচ্ছেন, কি বলবেন? দেখুন, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আছে। তিনি 15 বছর ধরে এই সিটে ছিলেন, আমরা তার ডেপুটি হিসেবে কাজ করেছি, এবং সেখানে কাজ করতে করতে আমাদের মনে হয়েছে যে উনি কিন্তু রিয়েল লিডার ছিলেন। তো দলটাকে একটা সূত্রে বাঁধতে পেরেছিলেন, সবাইকে নিয়ে যে চলার যে মন্ত্র সেটা আমাদের শিখিয়েছেন, সেভাবেই চলছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার কারণে বিভিন্ন জায়গায়, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, এইসব জায়গায় তারা মার খাচ্ছে, উড়িষ্যা, তাদেরকে হেনস্থ করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সবচেয়ে নিন্দা জানানোর ভাষা নেই। কেন্দ্রে যে সরকার আছে, আগে ধর্মের পরিচয়ে অত্যাচার করত, এখন ভাষার পরিচয়ে অত্যাচার করছে। আমরা সবাই জানি যে এই বাংলা ভাষাকে এস্টাবলিশমেন্টের জন্য আমাদের বিশ্বখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি গুরু বলে যাকে আমরা মানি,
তিনি কিন্তু 1905 সালে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলেন, বাংলা ভাষাভাষী বাঙালিদের একটা সূত্রে বাঁধার জন্য। আজকে দেখছি সেই বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে ভিন রাজ্যে, এবং এইখানকার যারা বাঙালি নেতা বিজেপি ভারতীয় জনতা পার্টি, তারাও কিন্তু সমানে ওই বিজেপি শাসিত রাজ্যের নেতাদের সমর্থন করছেন। এইভাবে তো হয় না, কারণ সংবিধানে উল্লেখিত আছে যে ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রত্যেকে নিজ নিজ থাকবে, নিজের মতো থাকবে, সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারণ নেই। কিন্তু এখান থেকে যে রাষ্ট্রীয়ভাবে সেখানে হস্তক্ষেপ হচ্ছে, অবশ্যই ব্যাপারে আমাদের নেত্রী গত 16 তারিখে মিছিল করেছেন, আমরা ব্লক লেভেলে মিছিল করেছি, অঞ্চল লেভেলে মিছিল করেছি, এই বিষয়টা সংঘবদ্ধ প্রতিবাদ করেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাদের ভ্রান্ত নীতি, সংবিধান বিরোধী যে কাজ, সেগুলো অবিলম্বে বন্ধ না করলে 21-এর পরে আবার নেত্রী একটা বৃহত্তর মন্ত্রণা ডাক দেবেন। আমার মনে হয় কেন্দ্র সরকারের এই বিভিন্ন বিষয়, এই মানুষের প্রতি বলাৎকার, জোরপূর্বক কিছু করা, এটা বন্ধ হওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামে যে আন্দোলন করেছিলেন ভারত মায়ের বীর সন্তান, বাঙালি সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই বাঙালিদের প্রতি আক্রমণ হচ্ছে, কি বলবেন? দেখুন, সামনের সারিতে সুভাষচন্দ্র বোস লড়াই করেছিলেন, তার ডান দিকে বাঁ দিকে যারা ছিলেন তারাও কিন্তু কেউ জাতিতে মুসলিম, কেউ হিন্দু। আবার লেখনির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তারা কিন্তু লড়াই উদ্বুদ্ধ করেছিলেন। আজকের দিনে আমরা যেটা দেখছি, যেটা অবাক করার বিষয়, বীর সন্তানদের অসম্মান করা হচ্ছে। নোবেল জয়ী সে নোবেলটাই চুরি করা হলো, বিজেপি সিবিআইকে দিয়ে তদন্ত করে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারল না। বীর সন্তান সুভাষচন্দ্র বোসকে তেজের কুকুর বলল, সুভাষচন্দ্র বোসের অবদানকে মুছে দেওয়ার চেষ্টা করলো কেন্দ্র সরকার। আমরা প্রতিবাদ করেছি, আগামী দিন আরো প্রতিবাদ করব। বাংলার বীর সন্তানরা যারা স্বমহিমায় থাকেন, সে বিষয়ে লড়াই আমরা পিছিয়ে আসবো না। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতও বাঙালি, একজন বাঙালি তিনি এই জাতীয় সঙ্গীত, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। সেই বাঙালিদের উপরেই অত্যাচার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের বাংলাদেশ নয়, আমাদের ভারত নয়, বাংলাদেশও জাতীয় সঙ্গীত লিখেছিলেন। আমরা তার বিখ্যাত স্লোগানগুলো জানি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার গৌ, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য, হে ভগবান হে ভগবান। কবিগুরুর এই স্লোগান বাঙালিদের রক্তে রক্তে আছে, সেইগুলো মুছতে চাইছে, বাঙালি সংস্কৃতিকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, এখানে গুজরাটি কালচার আনার চেষ্টা করা হচ্ছে। এগুলোকে আমরা রুখবো এবং রাজনৈতিক ভাবে রেখে দেবো। ভোট আসলে দেখা যায় যেমন 21 সালে এনআরসি, সিএ এইরকম একটা আওয়াজ উঠেছিল, ঠিক 24 সালে ততটুকু আওয়াজ উঠেছিল, আবার 25 সালে এই 26-এর নির্বাচন বিধানসভা, তার আগে আবার এনআরসির আওয়াজ উঠছে, কি বলবেন? দেখুন, এটা গিমিক। তখন এনআরসি সিএ নিয়ে ঘোষণা করলো কেন্দ্র সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন সংবিধানে একটা ধারা উল্লেখ করে কোন রাজ্যে কেন্দ্রের কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে রাজ্যের অনুমতি দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী সে সময় কলকাতার বুকে 3টি বড় মিছিল করেছিলেন। একটা মিছিলে 50-60 করে লোক হয়েছিল, সাধারণ মানুষ জয়েন করেছিলেন মিটিং। প্রত্যেকের বক্তব্য ছিল এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা উত্তরভারতে দেখেছি কেন্দ্র সরকার পিছিয়ে হল, জয় হলো বাংলার মানুষের, জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নির্বাচন হচ্ছে 26-এর আগে সেই একই খেলা শুরু হয়েছে। গতবার যেমন পুরো টিমকে নামিয়ে দিয়েছিল বাংলায়, এখানে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, পারেনি। 26-এর আগে আবার সেই খেলা শুরু করেছে, কোথাও সাম্প্রদায়িকতা, কোথায় বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। একটা আন্দোলন ওরা দাঁড় করতে পারবে না, কারণ বাংলার মানুষই রুখে দেবে। এতদিন আমরা দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র মুসলিম দেখলেই নিধন করা হতো, তাদেরকে মারা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এখন বাংলা ভাষার প্রতি আক্রমণ করা হচ্ছে। আমরা এটা সেই সময় বলেছিলাম একাধিক জায়গাতে, এই যে ধর্মের ভিত্তিতে মানুষের অত্যাচার করা, কোথায় এসসি এসটি, কোথায় সংখ্যালঘু মুসলিম, কোথাও সংখ্যালঘু খ্রিস্টিয়ান, তাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচার ব্যাপারটা এমন জায়গা দাঁড়িয়েছিল। আমরা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে প্রতিবাদ করার পর আমরা দেখলাম ভিন রাজ্যে এটা কমেছে। এখন আবার দেখছি নতুন করে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাতে পুশব্যাক করে বাংলা ভাষায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কিন্তু তারা এই দেশের নাগরিক, তাদের কাছে আধার আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও পরিযায়ী কোথাও বাংলাদেশি ভেবে তাদের অত্যাচার করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অন্য রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা দুটি ক্ষেত্রে ঘটেছিল, সেটা বন্ধ করা হচ্ছে, কিন্তু আবার দেখে নতুন করে শুরু হচ্ছে। আমরা অবশ্যই ব্যাপারটা নজর রাখেন, মাননীয় নেত্রী মাননীয় অভিষেক বাবু বিষয়টা এবার নজর রাখছেন। এই ভাষা নিয়ে, শুধু বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ হচ্ছে তা নয়। গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন শিবসেনা প্রধান বাল ঠাকরের পুত্র রাজ ঠাকরে বলছে মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষাই বলতে হবে, অন্য কোনো ভাষা বলা যাবে না, নালে কানের নিচে থাপ্পড় মারাবে, এরকমও তিনি নিদান দিচ্ছে। অর্থাৎ এই ভাষা নিয়ে বিভিন্ন আঞ্চলিক ভিত্তিতে একটা তীব্র কি বলবো আক্রমণ চলছে কেন? আমি বুঝতে পারি না। উদ্ধব ঠাকরে রাজনীতি জগতের মানুষ, তার বাবা দীর্ঘদিন শিবসেনা প্রধান ছিলেন, এরকম বালখিল্যের মতন কথাবার্তা কেন বলেন? আজ যদি মারাঠিরা কলকাতায় বসবাস করেন, তাহলে মারাঠিদের এখানে যদি বলি তোমরা বাংলা ভাষায় কথা বলো, নাহলে আমরা কলকাতা থাকতে দেবো না, ব্যাপারটা কেমন দাঁড়ায়? এই যে আঞ্চলিকতা, প্রাদেশিকতা, এইগুলোর বিরুদ্ধে প্রত্যেকের সরব হওয়া উচিত। গোটা ভারতবর্ষের মানুষ যার যেখানে ইচ্ছা থাকবে, যে যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা খাবে, তা সত্ত্বেও দেখি কিছু পলিটিশিয়ান শুধু ভোটের রাজনীতির কারণে এই মানুষ খেপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কারণ আমরা জানি কিছুদিন আগেও এই জিনিসটা ঘটেছিল। আমরা উল্টোটা দেখবো, বাংলায় যারা অন্য রাজ্যের মানুষ আছেন বিভিন্ন কাজের সূত্রে, তারা কিন্তু সম্মানিত হচ্ছেন। কিছুদিন আগে আমাদের উপপ্রধান সাহেবও এখানে উত্তরপ্রদেশ বা বিহারে কিছু মানুষকে সম্মানিত করেছেন। আমার মনে হয় এই দৃষ্টান্ত ফলো করা উচিত। না, সেটা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছট পুজোর জন্য আলাদা দিন ঠিক করে তাদেরকে আলাদা নিরাপত্তা দিয়ে ছট পুজো পালন করছে, ঈদ পালন করছে। 25 ডিসেম্বর উনি নিজে পার্ক সিটে উপস্থিত থেকে পালন করে। সর্বোপরি আমাদের দুর্গাপুজো, কালী পুজো আছে, তার মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। কিন্তু কোনো একটি দল এটাকে চাপিয়ে দিতে চাইছে। ব্যাপারটা এটা অনভিপ্রেত। কারণ যে রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্মকাণ্ড করছে, তাদের ভোটার পার্সেন্ট আপনারা দেখুন, ভোট নেওয়ার পদ্ধতিটা দেখুন, মানুষের সঙ্গে মেশার যে সিস্টেম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেন সেটা দেখুন, এবং তারা কিভাবে মিশছে না দেখুন। এরা শুধু প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বাজার গরম করা কাজ, বাজার গরম করা কথাবার্তা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন। এ ব্যাপারটা আমাদের সরব প্রতিবাদ আছে। আগামী দিন অবশ্যই আমরা রাস্তা নামবো। একদম শেষ প্রশ্ন দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে, গত 1-1.5 বছরে বারাসাত ব্লক 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা পরলোক গমন করেছে। তাতে কি সাংগঠনিকভাবে দুর্বলতা প্রকাশ হবে? দেখুন, যারা গেছেন তারা প্রত্যেকেই পরিণত এবং গুরুত্বপূর্ণ লিডার ছিলেন। কালের নিয়মে চলে যেতে হয়, কাউকে আটকানো যায় না। যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন। সাময়িক একটু সমস্যার সৃষ্টি হয়, কারণ তারা যে ধরনের পলিটিশিয়ান ছিলেন সেই শূন্যস্থান পূরণ করতে একটু সময় লাগে। আস্তে আস্তে অবশ্যই আমরা ধাতস্থ হচ্ছি, আর তাদের কাজ করার পদ্ধতি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেভাবে তাদের ভাব নিয়ে তাদের মতো করে আগামী দিন অবশ্যই তাদের শূন্যস্থান পূরণ করবো। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার। থ্যাংক ইউ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।